হ্যালো। আমি এই আলোচনাটায় তুলে ধরার চেষ্টা করব একটি পলিটিক্যাল সোসিওলজির উপর থেকে একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে সোশ্যাল মোবিলিটি বা সামাজিক সচলতা। এখন এই আলোচনায় আমরা চেষ্টা করব সামাজিক সচলতা বিষয়টি কি জিনিস এবং সামাজিক সচলতা এর প্রকৃতি কিরকম হয় এবং সামাজিক সচলতা সাধারণত এর শ্রেণীবিভাগগুলো কিরকম এবং সেই শ্রেণীবিভাগগুলো একটু আমরা দৃষ্টান্ত দিয়ে আলোচনা করার চেষ্টা করব। তবে আমি এই আলোচনাটা মূলত ফোকাসটা থাকবে আমার একটা নোট কেন্দ্রিক আলোচনা, যেহেতু সামনে তোমাদের পরীক্ষা এবং এটা কিছুটা গুরুত্বপূর্ণ রয়েছে পরীক্ষার জন্য অবশ্যই। তবে তোমরা এটাকে নোট আকারে যদি মনে করো, এই লেকচারটাকে যদি তুলে নেওয়ার চেষ্টা করো, তাহলে সহজেই এটা কিন্তু তোমরা নোট তৈরি করে ফেলতে পারবে এর উপরে। তো যাই হোক, আমার আজকের আলোচনার বিষয় হচ্ছে সামাজিক সচলতা এবং সামাজিক সচলতা বলতে কি বোঝায়, সামাজিক সচলতার প্রকৃতি কি, সামাজিক সচলতার বিভিন্ন রকমের রূপগুলো কি রয়েছে, সেগুলো আমার আলোচনার বিষয়। আমি আলোচনাতে তুলে ধরবার চেষ্টা করব। সোশ্যাল মোবিলিটি আমার আলোচনার বিষয়, আমি যেমনটা বলছিলাম। এবং আমি এখানে যে মডেল কোয়েশ্চেন হিসাবে এটি কোয়েশ্চেন নিয়েছি, সেটা হচ্ছে সামাজিক সচলতা বলতে কি বোঝো, হোয়াট ইজ সোশ্যাল মোবিলিটি অ্যান্ড ডিসকাস দ্য নেচার অ্যান্ড ভেরিয়াস টাইপস অফ সোশ্যাল মোবিলিটি। সামাজিক সচলতার বিভিন্ন প্রকৃতি এবং এর বিভিন্ন যে রূপগুলো, সেগুলো আমরা আলোচনা করব সামাজিক সচলতার এই আলোচনার মধ্যে। তাহলে প্রথমেই আমরা আলোচনা করব সামাজিক সচলতা বিষয়টা কি জিনিস, তাকে আমরা সামাজিক সচলতা বলবো। দেখো, আমাদের সমাজ এটা স্থিতিশীল সমাজ নয়, বদ্ধ সমাজ নয়। সমাজ হচ্ছে এটা গতিশীল সমাজ। এই গতিশীল সমাজ, এখানে বসবাসকারী মানুষজন প্রতিনিয়ত তাদের অবস্থার নানা রকম পরিবর্তন করছে। সামাজিক মর্যাদাগত বিভিন্ন রকম পরিবর্তন ঘটছে। সামাজিক মর্যাদাগত পরিবর্তনের জন্য সমাজের অবস্থানগত তাদের পরিবর্তন হচ্ছে। এখন একজন ব্যক্তির সামাজিক মর্যাদা, সামাজিক অবস্থান, কি করে সামাজিক অবস্থানের পরিবর্তন ঘটতে পারে, মর্যাদাগত পরিবর্তন ঘটতে পারে। এই সামাজিক অবস্থানগত পরিবর্তন বা মর্যাদাগত পরিবর্তন সাধারণত ঘটে থাকে যদি ব্যক্তির অর্থনৈতিক অবস্থার পরিবর্তন ঘটে। অর্থাৎ পূর্বে যে অর্থনৈতিক অবস্থার মধ্যে সে অবস্থান করছিল, সেখান থেকে উন্নততর বা কোনো তার থেকে খারাপ কোনো অর্থনৈতিক অবস্থায় যদি সে পৌঁছায়, কিংবা পূর্বের সামাজিক মর্যাদায় যে বৃত্তিগত পেশাগত জীবন ধারণের মধ্য দিয়ে, তার বৃত্তিগত বা পেশাগত জীবিকার মধ্য দিয়ে তার জীবন অতিবাহিত হচ্ছিল, সেখান থেকে সরে এসে যদি নতুন কোনো বৃত্তি বা পেশা বা ওই জাতীয় কোনো কিছুর সঙ্গে জড়িত হয়ে যদি জীবিকা নির্বাহ করতে শুরু করে। এবং মনে রাখতে হবে, এইসব ক্ষেত্রে সাধারণত কি হয়, পূর্বপুরুষ যে ধরনের বৃত্তি বা পেশার সঙ্গে জড়িত ছিল, সেই বৃত্তি বা পেশা থেকে সরে এসে নতুন ধরনের কোনো বৃত্তি বা পেশার মধ্যে প্রবেশ করা। এবং এই পূর্বতন বৃত্তি পেশা অপেক্ষা নতুন ধরনের পেশা বা বৃত্তি যদি তাকে সামাজিক মর্যাদাগত দিক থেকে ভিন্নতর অবস্থানে পৌঁছে দেয়, তাহলে সেটাই কিন্তু সামাজিক মোবিলিটি বা সামাজিক সচলতা বা তার স্তর বিন্যাসের একটা। আমাদের সমাজ হচ্ছে কিন্তু স্তরে সাজানো, বিভিন্ন রকমের স্তর, একটা আপওয়ার্ড, উপরের স্তর রয়েছে, তারপরের স্তর রয়েছে, তারপরের স্তর রয়েছে, নিচের স্তর রয়েছে। একটা সিঁড়ির মতো আমরা বলতে পারি। সিঁড়িতে যেমন আমরা নিচ থেকে উপরের দিকে দেখি, আবার উপর থেকে নিচের দিকে দেখি। আমাদের জীবনযাত্রা নির্বাহ করতে গিয়ে সামাজিক মর্যাদার মধ্যেও কিন্তু আমাদের এইরকম সিঁড়ির বিভিন্ন ধাপের মধ্যে আমরা কিন্তু এক একটা পরিবার তাদের এক একজন ব্যক্তি তারা কিন্তু অবস্থান করছে। তো আমি প্রথাগত আলোচনায় যাওয়ার পূর্বে আর একটু ক্লিয়ার করে নেই যে সামাজিক মর্যাদার বা সামাজিক এই যে মোবিলিটি কি করে ঘটে বা মর্যাদার পরিবর্তন কি করে হয়ে থাকে। দেখো, আমি আলোচনায় আসবো, এগুলোকে আমি টু দা পয়েন্টে যখন আলোচনা করব বললাম, যেহেতু নোট আকারে বলবো। তো তার আগে একটু বলে নিই যে ধরো এক সাধারণ পরিবার, একটা কৃষক পরিবার বা শ্রমিক পরিবার, একটা গ্রামের সাধারণ মানুষ, তাদের জীবিকা, গ্রামীণ মানুষের একদম, আমাদের যেহেতু সমাজ ব্যবস্থা এখনো আমাদের কিন্তু উন্নত সমাজের মতো মুক্ত সমাজ এখনো হয়নি, আমাদের কিন্তু বদ্ধ সমাজই রয়েছে। আমাদের সহজেই কিন্তু পূর্বপুরুষের জীবিকা থেকে সরে আসতে সাধারণত গ্রামবাসী এখনো, আমাদের ভারতবাসীরা এখনো কিন্তু সেভাবে আমরা
এখনো সক্রিয় হয়ে উঠিনি, যেটা উন্নত দেশগুলিতে যতটা সহজে করা সম্ভব। তো একটা সাধারণ পরিবারের সন্তান সন্ততি যদি দেখা যায়, কখনো ডক্টর বা ইঞ্জিনিয়ার কিংবা কোনো উন্নততর কোনো উচ্চবিত্ত উচ্চপদস্থ সরকারি কর্মচারী, আইএএস আইপিএস অফিসার বা বড় বিজনেসম্যান কিংবা পলিটিশিয়ানও যদি হয়ে যায়, বড় মন্ত্রী হয়ে যায়, তাহলে তার কিন্তু সামাজিক মর্যাদার ক্ষেত্রে একটা বিরাট পরিবর্তন ঘটে। তাহলে পরিবর্তন ঘটলো, সামাজিক মর্যাদার যে পরিবর্তন ঘটলো, তার মানে সোশ্যাল মোবিলিটি ঘটলো। এটা একটা উদাহরণ। আবার হতে পারে কোন একজন প্রতিষ্ঠিত পরিবার, কোন একটি প্রতিষ্ঠিত পরিবার, পূর্বের জমিদার পরিবার বা বিরাট ডাক্তার বা উকিল, আইন ব্যবসার সঙ্গে যুক্ত কিংবা ইঞ্জিনিয়ার বা বড় বিজনেসম্যান কিংবা উচ্চপদস্থ আমলা, সরকারি কর্মচারী বা কোনো পূর্বে মন্ত্রী বা এরকম রাজনীতির সঙ্গে বড় পদাধিকারী ব্যক্তি ছিলেন, সেই ধরনের পরিবারের কোনো সন্তান সন্ততি কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত হয়ে পড়লেন, তাহলে সেখানে কিন্তু তাদের সামাজিক অবস্থার একটা বিরাট পরিবর্তন ঘটে যায়, এটা নিচের দিকে নেমে যায়। যাই হোক, সেই বিষয়গুলো আমরা আলোচনা করব। তাহলে আমরা এখন দেখি যে আমাদের সেই সামাজিক স্তর বিন্যাস, সামাজিক সচলতা বলতে কি বোঝাচ্ছে। আমি এখানে কয়েকটা সংজ্ঞা তুলে ধরার চেষ্টা করছি। তার আগে যাওয়ার আগেই আমি বললাম, যেমন ভাবে নোট আকারে আমি বলবো সামাজিক সচলতা বা সোশ্যাল মোবিলিটি বিষয়টি কি। আমরা জানি আমাদের সমাজ হচ্ছে গতিশীল, এবং এই গতিশীল সমাজে পরিবর্তনশীলতাই হচ্ছে সমাজের এখানে ধর্ম। পরিবর্তনই সমাজের প্রধান ধর্ম। সমাজের যে বিভিন্ন রকমের ব্যক্তি রয়েছে, সেই ব্যক্তিদের মধ্যে অবস্থানগত স্তর বিন্যাসে যে পরিবর্তন সূচিত হয়, তা হচ্ছে খুবই স্বাভাবিক, এবং এটা পরিবর্তন হওয়াটাই স্বাভাবিক। ব্যক্তি সমূহের সামাজিক এই স্তর বিন্যাসের যে পরিবর্তন, তাকেই কিন্তু আমরা এক কথায় বলছি, এক স্তর থেকে আরেক স্তরে যাওয়ার যে প্রবণতা বা পরিবর্তন, তাকেই আমরা বলছি সাধারণ কথায় সামাজিক সচলতা বা পরিবর্তনশীলতা বা সোশ্যাল মোবিলিটি। এখন সামাজিক পদমর্যাদায় ব্যক্তির এক অবস্থান থেকে অপর আর এক অবস্থানে পরিবর্তনকেই যেহেতু আমরা সামাজিক সচলতা বা সোশ্যাল মোবিলিটি বলছি, এই সোশ্যাল মোবিলিটি সাধারণত ঘটে, কেন ঘটে সেটা আমাদের জানতে হবে। এটা ঘটে সাধারণত বিভিন্ন রকম পেশা, বৃত্তি, বিভিন্ন যোগ্যতা, পদমর্যাদা বা কর্মের নানা রকম কলা কৌশলের পরিবর্তনজনিত কারণের জন্য এটা ঘটে থাকে। এবং স্বাভাবিকভাবে এটা কিন্তু শিল্পোন্নত দেশে বেশি ঘটে, অপেক্ষাকৃত ইন্ডাস্ট্রিয়াল কান্ট্রিগুলোতে বেশি ঘটে, অ্যাগ্রেরিয়া কান্ট্রি অর্থাৎ এগ্রিকালচার বেস কান্ট্রি অপেক্ষা। তাহলে এই যে পেশা, বৃত্তি, যোগ্যতা, পদমর্যাদা বা অন্য কোনো বিশেষ গুণাবলীর বহিঃপ্রকাশের কারণে যখন কোনো ব্যক্তির মর্যাদাগত পরিবর্তন ঘটছে, তখনই কিন্তু সামাজিক মোবিলিটি হয়ে থাকছে। এবং এখানে উচ্চ কোনো মর্যাদা যদি অর্জন করে পূর্বের থেকে, অবশ্যই মর্যাদার একটা পরিবর্তন হতেই হবে। তাই উচ্চতম মর্যাদা যদি অর্জন করে, তাহলে সেটা হবে আপওয়ার্ড মোবিলিটি। আর যদি তার বিপরীত হয়, যেমন বললাম যে ক্রিমিনাল, সমাজে কোনো ব্যক্তি ক্রিমিনাল বা সমাজ বিরোধী কাজের সঙ্গে যুক্ত হয়ে গেল, সেটা কিন্তু নিম্ন ধরনের, অর্থাৎ নিচের দিকে চলে যাচ্ছে, ডাউনওয়ার্ড মোবিলিটি বলে পরিচিত হবে। আবার দেখা যাচ্ছে কারো পেশায় পরিবর্তন ঘটলো, কিন্তু তার সামাজিক মর্যাদাগত পরিবর্তন ঘটলো না। মানে ডাক্তারের ছেলে, বিরাট একজন নাম করা ডাক্তারের ছেলে উকিল হয়ে গেল বা ইঞ্জিনিয়ার হয়ে গেল, বা ব্যবসা করছে, বা ব্যবসায়ীর ছেলে ডাক্তার হলো, কিংবা অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টে চলে গেল। সেখানে তার দেখা যাচ্ছে যে পেশাগত পরিবর্তনটা কিন্তু ঘটলো, কিন্তু সামাজিক মর্যাদাগত তেমন পরিবর্তন এখানে ঘটলো না। কিন্তু যেহেতু একটা পরিবর্তন ঘটলো, এই ধরনের এখানেও কিন্তু একটা সামাজিক মোবিলিটি ঘটছে। এই ধরনের সামাজিক মোবিলিটিকে, সোশ্যাল মোবিলিটিকে বলা হচ্ছে হরাইজন্টাল মোবিলিটি। আমরা এই পরে যে ভাগগুলো আসবো সেখানে আসবো। এখানে আমরা দেখে নিই P.S. সারকিনের কথা আমরা বলছি। তিনি কাকে সোশ্যাল মোবিলিটি বলছেন? তার মতে সোশ্যাল মোবিলিটি হচ্ছে নিজের চেষ্টায় যখন কোনো ব্যক্তি তার সামাজিক মর্যাদার পরিবর্তন ঘটাতে সক্ষম হয়, তখন সেই যে পরিবর্তিত সামাজিক স্তর বিন্যাসের পরিবর্তন ঘটলো, তাকেই বলা হচ্ছে সামাজিক সচলতা। এখানে আমি লিখে দিয়েছি, একটু তোমরা দেখে নিলে সুবিধা হবে। বিদ্যাভূষণ এবং সচদেব, বিদ্যাভূষণ এবং সচদেব দুজন ব্যক্তি,
এরা সোশ্যাল মোবিলিটি বলতে কি বুঝেছেন? সোশ্যাল চেঞ্জ ইজ এ ন্যাচারাল ফেনোমেনা, স্বাভাবিক ঘটনা। And the moment there is a social change, there is also a social mobility. যে মুহূর্তে একটা সামাজিক পরিবর্তন ঘটছে, সেই মুহূর্তেই সেখানে একটা সামাজিক সচলতাও কিন্তু ঘটছে। Probably no society absolutely forbids social mobility and no society is immobile. তিনি সম্ভবত বলছেন যে কোন সোসাইটি অ্যাবসলিউটলি কোন সামাজিক যে সচলতা সেটাকে ফরবিট করে রাখতে পারে না, আবার কোন সোসাইটি কিন্তু ইমোবিল অর্থাৎ পরিবর্তনশীল সচল নয়, এরকম সোসাইটি আমরা খুঁজে পাবো না। কিম্বল ইয়ং এন্ড R.W. মক বলে আর দুজন তাত্ত্বিক, তারা সামাজিক সচলতা বলতে কি বুঝিয়েছেন? তাদের মতে দ্য টার্ম সোশ্যাল মোবিলিটি রেফার্স টু এ চেঞ্জ ইন দ্য স্ট্যাটাস অফ অ্যান ইন্ডিভিজুয়াল। একজন ব্যক্তির বা একটা গ্রুপ অর এ ক্যাটাগরি, একজন ব্যক্তি বা একটা গ্রুপ বা একটা ক্যাটাগরির মানুষের মধ্যে কি হচ্ছে, যে সামাজিক মর্যাদাগত পরিবর্তন যে ঘটছে সেটাকেই তারা কি বলেছেন? সোশ্যাল মোবিলিটি বলেছেন। বাই সোশ্যাল মোবিলিটি, সোশ্যাল মোবিলিটি দ্বারা কি বলছে? দেন উই মিন মুভমেন্ট উইদিন দ্য সোশ্যাল স্ট্রাকচার। সামাজিক যে এই কাঠামো, সেই সামাজিক কাঠামোর মধ্যে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়াটাকেই পরিবর্তন, মুভমেন্টটাকেই তারা এই কিম্বল ইয়ং এবং R.W. মক তারা সোশ্যাল মোবিলিটি হিসাবে উল্লেখ করেছেন। যাই হোক, এখানে আমি সোশ্যাল মোবিলিটির প্রকৃতির কথা বলবো, প্রকৃতি এখানে লেখিনি। তা সামাজিক সোশ্যাল মোবিলিটি আমরা কাকে বলে জানলাম, এবার আমরা একটু দেখি সামাজিক সোশ্যাল মোবিলিটির প্রকৃতির দিকে আমরা একটু আলোকপাত করি। কাকে আমরা সোশ্যাল মোবিলিটির প্রকৃতিটা কি রকম? ব্যক্তি সমূহের যে সামাজিক স্তর বিন্যাসে ক্রমাগত পরিবর্তন ঘটে চলছে, আর এই পরিবর্তনের পথ ধরেই ব্যক্তি মানুষের সামাজিক অবস্থানেরও পরিবর্তন ঘটে চলছে। ব্যক্তির যখন তার সামাজিক স্তর বিন্যাসে এক জায়গা থেকে আরেক জায়গায় যখন তার পরিবর্তন ঘটছে, ঠিক তখনই তার সামাজিক অবস্থানেরও কিন্তু পরিবর্তন ঘটে চলছে। মানুষের এই যে এক জায়গা থেকে আরেক জায়গায় অবস্থানগত পরিবর্তন, এই পরিবর্তনই সামাজিক সামাজিক সচলতাকে কি করছে? নিয়ে আসছে, বহন করে নিয়ে আসছে। সমাজ ব্যবস্থায় আমরা যে সমাজে বাস করছি, সেখানে মানুষে মানুষে আমরা দেখছি কিরকম পরিবর্তন দেখতে পাচ্ছি, কিরকম আমরা পার্থক্য দেখতে পাই। ধর্মগত দিক থেকে, বর্ণগত দিক থেকে, জাতিগত দিক থেকে, পেশাগত দিক থেকে, এসবই শুধু নয়, পাশাপাশি আমরা যোগ্যতাগত দিক থেকে, মর্যাদাগত দিক থেকে নানা রকম ভাবে আমরা কি করছি? মানুষকে সমাজে শ্রেণী বিভাজন করছি। এবং এই যে এক একটা শ্রেণী বিভাজন আমরা ধর্ম, বর্ণ, জাতি, পেশা, যোগ্যতা, মর্যাদা, দক্ষতা ইত্যাদি ভিত্তিতে আমরা যে শ্রেণী বিভাজন করছি, এবং তার ফলেই কিন্তু বিভিন্ন রকম সমাজে সামাজিক স্তর বিন্যাস গড়ে উঠছে। আর এক একটি স্তরে এক এক বিশেষ মর্যাদার মানুষ বাস করছে। আমাদের সমাজে বাস করে, সমস্ত সমাজে, পৃথিবীর সমস্ত সমাজেই বাস করে। কোনো কারণে যদি এই ব্যক্তি মানুষের এক স্তর থেকে অপর কোন স্তরে, আমি যেটা বললাম বুঝি, আমি আবারও বলছি, এক স্তর থেকে অপর স্তরে যদি পরিবর্তন ঘটে, তাহলে তার যে মর্যাদার ক্ষেত্রে আমূল পরিবর্তন ঘটছে, এই মর্যাদার ক্ষেত্রে আমূল পরিবর্তন, পূর্বপুরুষের মর্যাদার থেকে তার মর্যাদার যে আমূল পরিবর্তন ঘটলো, তাকেই আমরা সামাজিক সচলতা হিসেবে চিহ্নিত করছি। আর এই সামাজিক স্তর বিন্যাস, সামাজিক সচলতার পিছনে, সামাজিক স্তর বিন্যাসে যে সামাজিক সচলতা ঘটছে, তার পিছনে কিছু কিন্তু গুরুত্বপূর্ণ প্রকৃতিগত আমরা কারণকে নিহিত দেখব, লুকিয়ে রয়েছে। যে প্রকৃতিগত কারণগুলোর জন্য সামাজিক সচলতা ঘটে থাকে, সেই প্রকৃতিগত কারণগুলোই কিন্তু আমরা সামাজিক সচলতার প্রকৃতি হিসাবে উল্লেখ করব। আর এই সামাজিক সচলতার পিছনে যে প্রকৃতিগত কারণগুলোকে আমরা খুঁজে পাই, সেগুলোকে আমি একে একে উল্লেখ করি। আমি লিখিনি, আমি লিখতে পারতাম, তো লেখার হয়নি। যাই হোক, আমি আলোচনা করে বলছি কি এই প্রকৃতিগত কারণগুলি। প্রকৃতিগত কারণগুলির মধ্যে আমরা দেখব যে, আমরা যদি দেখি যে, আমি একটু আগে বললাম যে ইন্ডাস্ট্রিয়াল শিল্প, যেগুলা তুলনামূলকভাবে লিবারাল, উদার যে সমাজ ব্যবস্থা, সেই সমাজ ব্যবস্থা অপেক্ষা, মানে রক্ষণশীল সমাজ অপেক্ষা যে সমাজ হচ্ছে অপেক্ষাকৃত মুক্ত, প্রগতিশীল এবং উদার, সেই সমাজে কিন্তু সামাজিক সচলতা অনেক বেশি ঘটে। বিশেষ করে ডেভেলপ উন্নত দেশগুলোতে কিন্তু সামাজিক সচলতা কম ঘটে, বেশি ঘটে পিছিয়ে পড়া অনুন্নত সমাজ অপেক্ষা, যে সমাজকে আমরা বলছি বদ্ধ সমাজ। আর উন্নত সমাজকে কিন্তু আমরা তুলনামূলকভাবে মুক্ত বা প্রতিযোগী
প্রতিযোগিতামূলক বা উদার সমাজ বলছি। ঠিক একইভাবে শিল্পায়ন এবং নগরায়ন যখন ঘটছে, শিল্পায়ন যত বেশি ঘটবে, নগরায়ন যত বেশি ঘটবে, সামাজিক সচলতার গতি কিন্তু তত বেশি ঘটবে। কারণ শিল্পায়নে কি হচ্ছে, মানুষের সেই ট্র্যাডিশনাল প্রফেশনে আর থাকা তার জায়গা থাকছে না। শিল্পায়ন যখন হচ্ছে, সেই শিল্প ক্ষেত্রে যখন মানুষ কাজ করতে যাচ্ছে, তার কিন্তু পূর্বপুরুষ এই ধরনের কাজ করেনি, নতুন নতুন কাজের মধ্যে তারা যোগদান করছে, ফলে স্বাভাবিকভাবেই সেখানে সচেতনতা, সামাজিক সচেতনতা ঘটবেই। তারপরে শিক্ষা যত উন্নত হচ্ছে, বিভিন্ন রকম শিক্ষা, যখন প্রথাগত শিক্ষার পাশাপাশি কারিগরি প্রযুক্তিগত শিক্ষা যত বেশি উন্নত হবে, তত বেশি মানুষ হাতে কলমে যত বেশি কাজ শিখবে শিক্ষার মধ্য দিয়ে, তত বেশি কি হবে, সমাজ উন্নত হবে। এবং সমাজ যত উন্নত হবে, সেই সামাজিক গতিশীলতার সঙ্গে তাল মিলিয়ে সমাজে কিন্তু মানুষের পেশাগত ক্ষেত্রেও কিন্তু পরিবর্তন ঘটবে এবং সামাজিক মর্যাদার পরিবর্তন ঘটবে, ফলে সেখানেও কিন্তু একটা সামাজিক সচেতনতা ঘটবেই। এরপরে আসি, বিশেষ করে যে সমাজ কর্মবিমুখ, যেখানে মানুষ অলস, সেই সমস্ত সমাজে কিন্তু সাধারণত সামাজিক সচেতনতা একটু কম ঘটে। কর্মবিমুখ সমাজ, যারা কোনো নতুন কর্মের প্রতি আগ্রহী নয়, যেখানে অলসতা রয়েছে মানুষের মধ্যে, সেখানে কিন্তু ওই পূর্বপুরুষদের প্রফেশনের সঙ্গেই মিলেমিশে থাকে এবং সেটা নিয়েই বেঁচে থাকার চেষ্টা করে, ফলে সেখানে কিন্তু সচলতা খুব একটা ঘটে না, মর্যাদাগত পরিবর্তন ঘটে না। ব্যক্তিগত পারদর্শিতা এবং প্রয়াস ছাড়াও, আমরা এই ব্যক্তিগত পারদর্শিতা এবং প্রয়াসের কথা যেটা বললাম, এটা ছাড়াও পরিবেশ একটা কিন্তু বিরাট ফ্যাক্টর, অনুকূল পরিবেশ। ধরো আমরা যেখানে বাস করছি সেখানে বিরাট বিরাট বড় বড় ইন্ডাস্ট্রি তৈরি হলো, সেই ইন্ডাস্ট্রিতে কিন্তু ওই ইন্ডাস্ট্রি কিন্তু আমার সন্তান সন্ততি বা আমার এলাকার ছেলে মেয়েদের নতুন একটা কাজের প্রতি যোগদান করার জন্য তাদের কিন্তু নতুন ধরনের প্রশিক্ষণের প্রতি আগ্রহী করবে এবং নতুন ধরনের প্রশিক্ষণ নিয়ে তারা কিন্তু নতুন নতুন পেশাতে যুক্ত হবে, এবং কারণ হচ্ছে পরিবেশ তাদের সেখানে সহযোগিতা করেছে। তাহলে ব্যক্তিগত পারদর্শিতা যেমন দরকার, পাশাপাশি কিন্তু পরিবেশেরও দরকার আছে। পরিবেশ যদি না পায়, তাহলে মানুষের মধ্যে কিন্তু সচেতনতা খুব একটা, সামাজিক সচেতনতা খুব একটা ঘটবে না, সোশ্যাল মোবিলিটি খুব একটা ঘটবে না। যে কারণেই সামাজিক সচেতনতা ঘটুক না কেন, এই কারণগুলো যাই হোক না কেন, সেই শিল্প উন্নত ব্যবস্থাই হোক, নগরায়নেই হোক, কিংবা পরিবেশগত দিকই হোক, বা সেই সমাজ আমি বললাম প্রগতিশীল সমাজই হোক, উদার সমাজই হোক, যে কারণেই ঘটুক না কেন, যে কারণেই আমরা এই সামাজিক সচেতনতা আমাদের ঘটে থাকুক না কেন, প্রত্যেকটি জায়গায় মানুষজনের মধ্যে কিন্তু একটা যে সামাজিক সচেতনতা যে ঘটবেই, সেটা মানে যে কারণেই আমি বলছি যে পরিবেশ পরিস্থিতি যাই হোক না কেন, মানুষের সামাজিক সচেতনতার কিন্তু প্রকৃতিটা এই জিনিসগুলোর উপরে অনেকটা নির্ভর করবেই। এবার দেখা যাক, এই যে সামাজিক সচেতনতার কথা বললাম, তার কি কি ধরনের শ্রেণীবিভাজন হতে পারে। আমরা সাধারণত সামাজিক সচেতনতাকে বা সোশ্যাল মোবিলিটিকে দুটো ভাগে ভাগ করি। একটা হচ্ছে হরাইজন্টাল মোবিলিটি, মানে অনুভূমিক, মানে এই যে ভূমির সঙ্গে অনুভূমিক, যেটা মানে তোমার সরি হরাইজন্টাল মানে হরাইজন্টাল মানে যেটা হচ্ছে সমান্তরাল ধরনের একটা অনুভূমিক ভাবে যে পরিবর্তন, মানে যেটা বললাম পেশাগত পরিবর্তন ঘটলেও সেখানে মর্যাদাগত খুব একটা পরিবর্তন ঘটবে না, আমরা আলোচনায় আসবো। আর একটা হচ্ছে ভার্টিক্যাল মোবিলিটি, এই যে যেটা আমি এখানে বলছি ভার্টিক্যাল মোবিলিটি, অর্থাৎ উলম্ব, উপরের দিকে যেতে পারে, নিচের দিকে আসতে পারে, এটা ভার্টিক্যাল থাকবে। একটা হচ্ছে হরাইজন্টাল আর একটা হচ্ছে ভার্টিক্যাল। এবং হরাইজন্টালের মধ্যে আর কোনো ভাগ নেই, আমরা করিনি, তেমন আমরা দেখতে পাবো না। হরাইজন্টাল মোবিলিটি খুব একটা, মানে সেখানে মোবিলিটিটা খুব একটা চোখে পড়ার মতো নয়, কিন্তু ভার্টিক্যাল মোবিলিটিটা যেটা ঘটে, সেখানে কিন্তু আমরা দুই রকম মোবিলিটি দেখতে পাবো। একটা হচ্ছে আপওয়ার্ড মোবিলিটি, মানে যেটা নিচের থেকে অনেকটা উপরে চলে যাচ্ছে বা কিছুটা উপরে চলে যাচ্ছে, মর্যাদাগত, অবশ্যই সবসময় মনে রাখতে হবে এটা কিন্তু মর্যাদাগত পরিবর্তন। আর দ্বিতীয়টা হচ্ছে আরেক ধরনের মোবিলিটি, যেটা আপওয়ার্ডের বিপরীতে আমি আলোচনা আগে করেছি, সেটা হচ্ছে ডাউনওয়ার্ড মোবিলিটি, ডাউনওয়ার্ড ভার্টিক্যাল মোবিলিটি, অর্থাৎ সেটা নিম্নমুখী উলম্ব যে সচলতা। এই জায়গাগুলো আমরা আসবো অবশ্যই। তো তার আগে আমি একটু এখানে আলোচনা করে নিই, তাহলে আমরা কাকে বলি হরাইজন্টাল মোবিলিটি, আমরা কাকে বলছি। যে হরাইজন্টাল মোবিলিটি বললাম যে সেখানে মানুষের পেশাগত পরিবর্তন ঘটছে, কিন্তু পেশাগত পরিবর্তন ঘটলেও মর্যাদার ক্ষেত্রে কোনো একটা পরিবর্তন তেমন ঘটছে না। এইরকম যদি কোনো পরিবর্তন লক্ষ্য করি আমরা, তাহলে সেই পরিবর্তনকে বলবো
আমরা হরাইজন্টাল মোবিলিটি বা অনুভূমিক বা সমান্তরাল সচলতা। উদাহরণ হিসেবে বলতে পারি যে আমি আগেও বললাম যে ধরো একজন উকিলের সন্তান বা ডাক্তারের সন্তান ইঞ্জিনিয়ার হয়েছে, তাহলে ইঞ্জিনিয়ার তার একটা মর্যাদা রয়েছে, ডাক্তার উকিল সে পরিবারেরও একটা মর্যাদা ছিল, তাহলে মর্যাদাগত দিক থেকে তাদের খুব একটা পরিবর্তন হলো না, কিন্তু পেশাগত দিকে কিন্তু একটা পরিবর্তন হলো। ছিল ইঞ্জিনিয়ার বা ডাক্তার, হয়ে গেল উকিল, বা উকিল বা ইঞ্জিনিয়ার ছিল ডাক্তার হলো, বা বিজনেসম্যান হলো বা বিজনেসম্যানের সন্তান সন্ততি এইরকম প্রফেশনে আসলো। তাহলে এই যে পেশাগত পরিবর্তন সত্ত্বেও মর্যাদাগত খুব একটা তারতম্য যখন ঘটবে না সমাজে, এই ধরনের সামাজিক যে পরিবর্তন, সচলতা বা গতিশীলতা, তাকে আমরা বলছি সামাজিক মর্যাদাগত পরিবর্তন না ঘটার জন্য সেটাকে বলছি হরাইজন্টাল মোবিলিটি। অন্যদিকে ভার্টিক্যাল মোবিলিটি কাকে বলছি? যে পূর্বপুরুষের পেশা থেকে সরে এসে পেশাগত কারণে যদি সন্তান সন্ততিরা বা পরবর্তী জেনারেশন বা এক জেনারেশন মধ্যেও হতে পারে পেশা ত্যাগ করে অন্য কোনো পেশায় যাওয়ার ফলে, হ্যাঁ আমরা তাহলে এখানে বলতে পারি যে এই মানে তাদের ক্ষেত্রে ওখানে দেখা যাচ্ছে যে সামাজিক মর্যাদার পরিবর্তন খুব একটা ঘটছে না, যেটা আমরা বললাম হরাইজন্টাল মোবিলিটি। কিন্তু ভার্টিক্যাল মোবিলিটির ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি? যে ভার্টিক্যাল মোবিলিটির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে সেখানে মর্যাদাগত দিক থেকে মানে কোনো একজন মানুষ যে অবস্থানে ছিল সেখান থেকে সে যদি আরো অনেকটা উন্নত কোনো প্রফেশনে যোগদান করে, তার মর্যাদার পরিবর্তন ঘটে, তাহলে সেটা হচ্ছে আপওয়ার্ড মোবিলিটি। যেমন ধরা যাক একটা সাধারণ কৃষক পরিবারের সন্তান সন্ততি বা শ্রমিক পরিবারের সন্তান সন্ততি, গ্রামের সাধারণ পরিবারের একজন মানুষ, সে দেখা গেল ডক্টর কিংবা ইঞ্জিনিয়ার বা আইন ব্যবসায়ী মানে উকিল, বড় ধরনের কোনো উকিল বা উচ্চপদস্থ কোনো আমলা কিংবা রাজনৈতিক দিক থেকে কোনো পদাধিকারী ব্যক্তিতে পরিণত হলেন, তাহলে সেই সমাজে কিন্তু একটা মর্যাদাগত বিরাট পরিবর্তন ঘটে। এই যে মর্যাদাগত পরিবর্তন এবং তার পূর্বের মর্যাদা অপেক্ষা তার পরবর্তী মর্যাদা অনেক উন্নত উঁচুতে নিয়ে অবস্থান করাচ্ছে, সেই জন্য এক্ষেত্রে যে সামাজিক একটা পরিবর্তন ঘটছে, সচলতা ঘটছে, স্তর বিন্যাসে পূর্বের স্তর অপেক্ষা নতুন স্তরে যেখানে যাচ্ছে অনেক উঁচুতে, সেই স্তর বিন্যাসে পরিবর্তনকে আমরা বলছি আপওয়ার্ড ভার্টিক্যাল মোবিলিটি, মানে এটা ঊর্ধ্বমুখী। তার বিপরীতটা ঘটতে পারে, আমি আগেও বলেছিলাম আবার বলছি, যে দেখা গেল কোনো একজন উচ্চ পদস্থ আমলার সন্তান বা পূর্বে স্বনামধন্য কোনো পরিবারের সন্তান সন্ততি, বা কোনো দেখা গেল যে একজন বিখ্যাত ডাক্তার তার সন্তান সন্ততি দেখা গেল কোনো সমাজ বিরোধী কার্যকলাপের সঙ্গে জড়িয়ে পড়েছে। এখানে মর্যাদাগত পরিবর্তনটা দেখা যায়, সমাজ বিরোধী কার্যকলাপের সঙ্গে জড়িয়ে পড়া মানে কি, বিরাট মর্যাদাগত পরিবর্তন ঘটছে। এবং এই ধরনের যে মর্যাদাগত পরিবর্তন, সেটা কিন্তু তার মর্যাদা অনেকটাই নিচে নামিয়ে তোলে, এবং এই ধরনের সামাজিক মর্যাদার যে পরিবর্তন তাকে বলা হচ্ছে ডাউনওয়ার্ড ভার্টিক্যাল মোবিলিটি বা নিম্নমুখী সামাজিক সচলতা। এখন এই ঊর্ধ্ব অধ ভার্টিক্যাল যে মোবিলিটি এবং হরাইজন্টাল মোবিলিটি, এই দুই ধরনের যে সামাজিক সচলতা বা মোবিলিটি, এই দুই সামাজিক সচলতা বা মোবিলিটির আলোকে যদি আমরা বলি, তাহলে এদের মধ্যে কোন সামাজিক সচলতাটা বেশি কাম্য বা কোনটাকে আমরা বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করব? এই দুই ধরনের সামাজিক সচলতার মধ্যে আমরা বলতে পারি যে এই যেটা ভার্টিক্যাল মোবিলিটি, সেই ভার্টিক্যাল মোবিলিটি হচ্ছে দুটো দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ। দুটো দিক থেকে এই দ্বিতীয় ধরনের মোবিলিটি অর্থাৎ ভার্টিক্যাল মোবিলিটিটা খুবই গুরুত্বপূর্ণ। কিরকম? এক নাম্বার হচ্ছে, প্রথম দিক থেকে যদি আমরা দেখি, তাহলে এই ধরনের যে ভার্টিক্যাল মোবিলিটি এটা কিন্তু অনেক বেশি গণতান্ত্রিক নীতির উপর প্রতিষ্ঠিত। কারণ এখানে মানুষের সামনে সব রাস্তা খোলা থাকছে, সে তার কি করতে পারছে, তার যোগ্যতা অনুযায়ী, দক্ষতা অনুযায়ী, তার যোগ্যতা দক্ষতা অনুযায়ী তার ব্যক্তিত্বকে বিকশিত করার সুযোগ পাচ্ছে, সে তার সামাজিক মর্যাদাকে নিজের মতো করে গড়ে তুলতে পারছে। তাহলে এখানে একটা সুযোগ বেশি থাকছে, কিন্তু এটা অনেক বেশি গণতান্ত্রিক। এবং সামাজিক ভারসাম্য রক্ষায় এই ধরনের সচলতা কিন্তু খুবই কার্যকরী ভূমিকা পালন করে। দ্বিতীয় দিক থেকে বলতে পারি যে ভার্টিক্যাল মোবিলিটি কিন্তু সামাজিক যে ভারসাম্য রক্ষা, সমাজের যে ভারসাম্য রক্ষা, সেই ভারসাম্য রক্ষার ক্ষেত্রে কিন্তু এই ধরনের মোবিলিটি বা
সচলতা খুবই কার্যকরী ভূমিকা পালন করতে পারে। কারণটা কি? কারণ হচ্ছে এখানে যোগ্য ব্যক্তি সে তার মর্যাদার প্রতি সমাজ সমাজ কি করে তাকে নানান দিক থেকে সুযোগ সুবিধা দেয় এবং এখানে মর্যাদা এবং যোগ্যতার প্রতি একটা গুরুত্ব দেওয়া হয় যে যোগ্য ব্যক্তি সে সামাজিক একটা ভালো জায়গায় যেতে পারবে। তবে যতই আমরা বলি না কেন আমাদের ভারতবর্ষের সমাজ ব্যবস্থা এখনো কিন্তু রক্ষণশীলতা থেকে ঊর্ধ্বে উঠতে পারেনি। আমরা এখনো অনেক হিন্দি বলয়ে দেখব যেখানে বিভিন্ন পেশা তারা কিন্তু পূর্বপুরুষদের পেশা, পূর্বপুরুষদের যে পেশার সঙ্গে যুক্ত ছিল সেই পেশা করতে অনেক সময় বাধ্য হয়। তারা নতুন নতুন পেশা বা প্রফেশনে কিন্তু যেতে পারে না সামাজিক বাধ্যবাধকতা জনিত কারণে। কারণ আমাদের সমাজ অনেকটাই কিন্তু বদ্ধ সমাজ। এই বদ্ধ সমাজ এবং মুক্ত সমাজ এই ধারণাটা কিন্তু আমাদের থাকতে হবে মোবিলিটি আলোচনা করতে গেলে। বদ্ধ সমাজ হচ্ছে সেই সমাজ যেখানে সহজে পেশা পরিবর্তন করা যায় না। মানে পূর্বপুরুষ যে ধরনের পেশার সঙ্গে যুক্ত ছিল সেই ধরনের পেশার সঙ্গে থাকতে অনেকটা আমাদের সমাজ বাধ্য করে, সেই ধরনের সমাজকে বলা হচ্ছে বদ্ধ সমাজ। অপরদিকে মুক্ত সমাজ হচ্ছে সেই সমাজ যেখানে মানুষ তার নিজের ইচ্ছায় তার দক্ষতা যোগ্যতা অনুযায়ী যে কোনো পেশার সঙ্গে নিজেকে জড়িয়ে যুক্ত করতে পারে, যে কোনো পেশায় সে যুক্ত হতে পারে। এই ধরনের সমাজ হচ্ছে মুক্ত সমাজ। মুক্ত সমাজ হচ্ছে প্রগতিশীল সমাজ, মুক্ত সমাজ হচ্ছে উন্নত সমাজ, মুক্ত সমাজ হচ্ছে উদার সমাজ। আর বদ্ধ সমাজ হচ্ছে রক্ষণশীল সমাজ, তুলনামূলকভাবে পিছিয়ে পড়া, শিল্পে তেমন উন্নত নয়, আধুনিকীকরণ তেমন ঘটেনি, প্রযুক্তিবিদ্যার বিকাশ সেখানে খুব একটা ঘটে না। এই ধরনের সমাজ হচ্ছে বদ্ধ সমাজ। মুক্ত সমাজে কিন্তু প্রযুক্তিবিদ্যা, শিল্পায়ন, নগরায়ন থেকে শুরু করে আধুনিকীকরণ থেকে শুরু করে যত এরকম টার্মিনোলজি আমরা ব্যবহার করতে পারি সেগুলো কিন্তু সেখানে অনেক বেশি বিকশিত। সেই জন্য এই সমাজ মুক্ত এবং সেখানে কিন্তু মোবিলিটি, সোশ্যাল মোবিলিটি প্রতিনিয়ত ঘটে চলছে। প্রতিনিয়ত এক জেনারেশনের মধ্যে 2-3 বার মোবিলিটি তাদের মধ্যে ঘটে থাকতে পারে। যাই হোক, আমি এই সোশ্যাল মোবিলিটি সংক্রান্ত আলোচনাটা আমি এভাবে করার চেষ্টা করলাম যে আমি আলোচনা করতে গিয়ে 2-3 বার আমার একটু ইন্টারাপ্ট হয়ে গেল কোনো কারণে, ভিডিওতে সমস্যা হয়েছিল। আমি চেষ্টা করবো সেটাকে ক্লিয়ার করে দেওয়ার জন্য। যাই হোক, আমি কিছু রেফারেন্স এখানে তুলে ধরার চেষ্টা করেছি। রেফারেন্স বইগুলো একটু দেখতে হবে, যেমন আলমন্ড এবং ভারবার সিভিক কালচার, বইটার নাম কিন্তু খুব গুরুত্বপূর্ণ, মনে রাখতে হবে, আলমন্ড এবং ভারবার সিভিক কালচার। এম.এন. শ্রীনিবাসের সোশ্যাল চেঞ্জ ইন মডার্ন ইন্ডিয়া, আই ডেভিসের সোশ্যাল মোবিলিটি অ্যান্ড পলিটিক্যাল চেঞ্জ, অ্যালেক্স ইনকেলস এর হোয়াট ইজ সোসাইটি এবং এফ.ডব্লিউ. অকবার্ন অ্যান্ড এম.এ. নিমকপ এদের দুজনের লেখা বই একটি এ হ্যান্ডবুক অফ সোসিওলজি। এই হ্যান্ডবুক অফ সোসিওলজি একটা বই, সেই বইটাতে কিন্তু সুন্দরভাবে ওই হরাইজেন্টাল সোসাইটি অ্যান্ড ভার্টিক্যাল সোসাইটির কথাটা কিন্তু সুন্দরভাবে তারা ব্যাখ্যা করেছে। এই বইগুলোর যে কোনো একটি বই দেখা যেতে পারে রেফারেন্স হিসাবে, এবং বইগুলোর নামগুলো মনে রাখা দরকার। বিশেষ করে সিভিক কালচার তো বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় বা অনেক সময় আমরা মাল্টিপল চয়েস টাইপ যদি কোয়েশ্চেন থাকে সেখানে এমসিকিউতে আমরা কিন্তু এই ধরনের প্রশ্ন করে থাকি, জিজ্ঞাসা করে থাকি। সুতরাং এই বইগুলোর নামটাও কিন্তু মনে রাখা খুব জরুরি। যাই হোক, আমি এর পরে পরবর্তীকালে আমি চেষ্টা করব পলিটিক্যাল কালচার নিয়ে একটা আলোচনা করার জন্য। পলিটিক্যাল কালচারের উপর একটা আলোচনা করার আমি চেষ্টা করব। এখানেই আলোচনাটাকে আমি শেষ করলাম।